হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আবার তোমাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে এইবার ঈদে আমি আমার হাতে কেমন ডিজাইনের মেহেদি লাগালাম, ঠিক সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা যারা ডিজাইন করে মেহেদি দিতে পছন্দ করো এবং ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো, তারা সবাই আশা করি আমার সাথে থাকবে। তো মেহেদি দিতে দিতে আমি আমার বান্ধবীর সাথে ঘটে যাওয়া বাস্তব জীবনের একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। আমি আমার হাতে যে মেহেদির ডিজাইনটা লাগাচ্ছি, আজ থেকে ঠিক 5 বছর আগে আমি আমার বান্ধবীকে এই ডিজাইনটাই লাগিয়ে দিয়েছিলাম ওর হাতে। সেদিন ছিল ওর বিয়ে, অনেক আনন্দ ও ধুমধাম করে ওর বিয়ে হয়েছিল। বিয়েটা কোনো প্রেম নয়, ভালোবাসা নয়, পারিবারিক প্রস্তাবের মাধ্যমে ওদের বিয়েটা হয়েছিল। আমার বান্ধবীর নাম ছিল অনন্যা, ও তো দেখতে অনেক সুন্দরী ছিল। আর ছেলেটার নাম ছিল আবির হাসান চৌধুরী। ছেলেটাও দেখতে অনেক হ্যান্ডসাম ছিল এবং ভালো একটা কোম্পানিতে জব করতো, অনেক টাকা বেতন পেত। ছেলেরাও ছিল অনেক বড় লোক। অনন্যারাও কিন্তু কোনো দিক দিয়ে কম নয়, ওদের পরিবারও ছিল অনেক সচ্ছল পরিবার। অনন্যা ছিল আমার কলেজ ফ্রেন্ড এবং অনেক ঘনিষ্ঠ বান্ধবী। আমরা দুজন তো দুজনের সাথে যে কোনো ভালো মুহূর্তই শেয়ার করতাম। আমার প্রত্যেকটা জন্মদিনে ও আমাকে গিফট করতো আর আমি ওকে গিফট করতাম। তো ওর বিয়েতেও আমি আমার মা সহ ওর গায়ে হলুদের অনুষ্ঠান থেকে শুরু করে ওর বিয়ের 3 দিন পর্যন্ত ওদের বাড়িতে ছিলাম। ওর বিয়েতে আমরা সবাই মিলে অনেক আনন্দ ও মজা করেছি। বরযাত্রীরা যখন ওকে গাড়িতে উঠিয়ে নিয়ে গেল, তখন আমি অনেক কান্নাও করেছি বন্ধুরা। মনে হচ্ছিল আমার কলিজাটা যেন কে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে। এখনো মনে পড়লে আমার চোখে কান্না চলে আসে বন্ধুরা। প্রকৃত বন্ধুত্ব মনে হয় এমনই হয়। তো তোমাদের যাদের এমন ক্লোজ বান্ধবী আছে, তারা অবশ্যই বুঝতে পারবে যে এরকম বান্ধবী যদি চলে যায় তাহলে তার কেমন কষ্ট হতে পারে। তো ওর বরের সাথে গাড়িতে যেতে যেতে বারবার ওর বরের ফোনে ফোন কল আসছিল। তখন ওপার থেকে একটা মেয়ে বলছিল যে বিয়ে করে ফেলেছো কিনা। তখন ওর বড় বলছিল যে হ্যাঁ, বিয়ে করে বউ নিয়ে যাচ্ছি। তখন আমার বান্ধবী অনন্যা অনেক কান্না করছিল, তাই কিছু বুঝতে পারিনি যে কে কি বলছিল। একবার নয়, দুবার নয়, 4-5 বার ফোন কল আসছিল আর একই কথা ওর বর বলছিল। মেয়েটা বিশ্বাস করতে পারছিল না যে ওর বর বিয়ে করে ফেলেছে। এভাবে বরযাত্রীর গাড়িটা যখন ওর শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছায়, তখন সবাই গাড়ি থেকে ওকে নামিয়ে নিয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া শেষ করে এবং নামাজ পড়ে যখন ওরা বাসর করে দুজনে একাত্র গিয়ে বসে, তখন আবারও ওর বরের ফোনে আরেকটি ফোন কল চলে আসে। এরপর ওর বর বলে যে আমার খুব মাথা ব্যথা করছে, আমি দোকান পাড়ে গিয়ে একটু চা খেয়ে আসি। এভাবে বলে ওর বর তো চলে যায়। আর ওর বর যখন ফিরে আসে তখন রাত্রি 2টা বাজে। এসে কোনো কথা না বলে ওর বর তো ঘুমিয়ে পড়ে, সাথে সাথে আমার বান্ধবীও ঘুমিয়ে যায়। সকাল হলে ওর বর আবারও চলে যায়। সারাদিন এভাবে কোথায় যেন বাইরে বাইরে থাকে। আসলে ওর বর তো একটা মেয়েকে ভালোবাসতো, খুবই পছন্দ করতো। সেই মেয়েটার বিয়ে হয়ে গেছিল, 2 বছর হলো। মেয়েটার নাম ছিল প্রীতি। প্রীতির বিয়ে হওয়ার পর 6 মাস পর প্রীতির বর বিদেশে চলে যায়, তাই প্রীতি তার বাবার বাড়িতেই থাকে। আর আমার বান্ধবীর বরের সাথে দেখা সাক্ষাৎ ভালোভাবেই করে। আমার বান্ধবীটা তো কিছুই জানে না। এরপর বৌভাতের দাওয়াত শেষ হয়ে যাওয়ার পর আবার আমার বান্ধবীকে যখন ওর বাবার বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা হয়, তখন আমিও আবার ওই বাড়িতে চলে যাই। তখন ওদের বাড়িতে যাওয়ার পর ও আমাকে ওর বরের ব্যাপারে কিছু ঘটনা খুলে বলে এবং আমার সঙ্গে সব কথা শেয়ার করে। তখন আমি ওকে বলে দিই যে তুই কোনো চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। আসলে আমিও জানতাম না যে ওর বর অন্য মেয়ের সাথে রিলেশনে আছে। তখন ও আমাকে বলছিল যে ওর অন্য কোনো মেয়ের সাথে রিলেশন আছে কিনা আমি কিভাবে বুঝবো। আমি বললাম আরে না না, রিলেশন থাকলে তোকে কেন বিয়ে করবি, অবশ্যই কারোর সাথে রিলেশন নেই বলেই তোকে বিয়ে করেছে। তখন হঠাৎ করে ওর বর ভীষণ অসুস্থ হয়ে পড়ে। ওর বরের তো অনেক জ্বর আসে। তখন আমার বান্ধবী ওর বরের মাথা মেসাজ করে দিচ্ছিল। তখন ওর বরের হাতে হঠাৎ করে সে দেখতে পায় প্রীতি নামটি লেখা। তখন আমার বান্ধবী অনন্যার তো আর বোঝার কিছুই বাকি নেই যে ওর বর ওই মেয়েটাকে ভালোবাসে। ও তখন বুঝতেই পেরে যায় ওর বর হয়তো ওই মেয়েটাকে ভালোবাসে। আর ওর বর জ্বরের ঘুরে মুখে বলছিল, প্রীতি প্রীতি করে ডাকছিল। তখন তো অনন্যা একদম শিউরে হয়ে যায়, হচ্ছে প্রীতি ওর ভালোবাসা। তখন তো অনন্যার সাথে সাথে এসে আমাকে সব ঘটনাগুলো খুলে বলে। আমিও তো অনেক চিন্তায় পড়ে যাই যে কি হবে এখন অনন্যার। তখন আমি অনন্যাকে বুঝিয়ে বলি যে নিজেকে কন্ট্রোল কর, কাউকে কিচ্ছু বলিস না, দেখ না পরিস্থিতি কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়। তারপর ও শান্ত হয়ে থাকে আর কাউকে কিছুই বলে না। এরপর ও আবার ওর শ্বশুর বাড়িতে ফেরত চলে যায়। তারপর আবারও ওইরকম করতে থাকে ওর বর, রাত্রে যেন কোথায় চলে যায়, দিনেও যেন কোথায় চলে যায়। আসলে ওই মেয়ের সাথে যে রিলেশন আছে এটাও অনেকের কাছে তখন একটু একটু করে জানতে পারছিল। তখন অনন্যা ওর বরকে একদিন জিজ্ঞাসা করে যে প্রীতি মেয়েটাকে তোমার হাতে যে নাম লেখা। তখন ওর বর বলে যে আমি প্রীতি মেয়েটাকে অনেক বেশি ভালোবাসতাম, ওর বিয়ে হয়ে গেছে। তখন অনন্যা বলে যে কেন বিয়ে করনি কেন ওই মেয়েটাকে। তখন ও বলছিল আসলে মেয়েটা হিন্দু, হিন্দু বলে আমাদের পরিবারের কেউ ওই মেয়েটাকে মেনে নেয়নি, কিন্তু এখন আমি তোমাকে প্রীতির মতো ভালোবাসি।
ভালোবাসবো এবং তোমাকে আমি এখন থেকে প্রীতি বলেই ডাকবো। তো এভাবে চলতে থাকে। আসলে এই কথাগুলো সত্য না মিথ্যা অনন্যা তো কিছুই বুঝতে পারে না। অনন্যা শুধু রাত দিন কান্না করে আর একা থাকে, যখন তখনই ওর চোখ দিয়ে শুধু জল আর জল পড়ে এবং মাঝে মাঝে ও আমাকে ফোন দেয় এবং সব কথাগুলো আমার সঙ্গে শেয়ার করে। আমি অনেক কথাগুলো শুনে চিন্তিত হই এবং কষ্ট পাই। এরপর ওর বর ওকে বলে যে আজকে আমরা দুজনে অনেক দূরে বেড়াতে যাব এবং দুজন মিলে সারাদিন ঘুরবো আর অনেক বেশি আনন্দ করব। তখন আমার বান্ধবী কিছু না ভেবেই তার কথায় রাজি হয়ে যায়। এরপর হচ্ছে সাগর দিঘি একটা নতুন পার্ক হয়েছিল, অনেক পার্ক, সেই পার্কে আমার বান্ধবীকে নিয়ে ওর বর বেড়াতে চলে যায়। এরপর সারাদিন ওখানে গিয়ে পার্কের ভিতরে অনেক ঘোরাঘুরি করে আনন্দ করে এবং খাওয়া দাওয়া শেষ করে এরপর ওর বর ওকে বলে যে এসো আমরা সুইমিং পুলে নেমে একটু সুইমিং করি। তো ও রাজি হয়ে যায়। যখন সুইমিং পুলে নামে তখন ওর বর একটা ছুরি বের করে ওর বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর একজন লোক সেটা দেখে ফেলে এবং ওর বর তো পালিয়ে চলে যায়। সেই লোকটা ওকে হসপিটালে নিয়ে আসে। এরপর হসপিটালে নেওয়ার পর কপাল গুনে আমার বান্ধবীটা বেঁচে যায় আর ওর 3 দিন পর জ্ঞান ফিরে আসে। এরপর সবাই দেখে যে জ্ঞান ফেরার পর ও শুধু ওর স্বামীকে দেখতে চাচ্ছে। ওর স্বামী যে ওকে ছুরি মেরে দিল তারপরও ওর স্বামীকে ও ভুলতে পারছে না। আর ওর বরকে তো সবাই খুঁজতে থাকে। আসলে ওর বরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওর বর তো ওই মেয়েটিকে নিয়ে গিয়ে পালিয়ে বিয়ে করে ফেলেছে। অনন্যার মা বাবা তো ওখান থেকে ওকে বাড়িতে নিয়ে চলে আসে আর বলে যে ওই ছেলেকে তুই ভুলে যা। কিন্তু অনন্যা তো ওর বরকে ভীষণ ভালোবাসে, তাই ও ওর বরকে ভুলতে পারছিল না। কিছুদিন পর ওর বর ওই মেয়েটিকে মানে প্রীতিকে নিয়ে ওর শ্বশুর বাড়িতে চলে আসে। কিন্তু প্রীতিকে তো ওর শ্বশুর বাড়ি কেউ মেনে নিতে চাচ্ছিল না, কারণ অনন্যার মতো এত সুন্দর একটা বউ থাকতে কোনো ছেলে যে আবার হিন্দু একটা মেয়েকে বিয়ে করে আনবে সেটা কি কেউ মানতে চাইবে? অনন্যার তো এই ঘটনাগুলো শুনে ওর শ্বশুর বাড়িতে যেতে চাচ্ছিল, কিন্তু ওর বাবা মা কিছুতেই যেতে দিতে চাচ্ছিল না। এরপর আমার বান্ধবী কোনো রকমে বলে কয়ে তার বাবাকে নিয়ে সেই বাড়িতে চলে যায়। এরপর এই ঘটনাগুলো দেখে আমার বান্ধবী তো আরো নিজেকে কন্ট্রোল করতে পারে না, খুবই কষ্ট পায়। এরপর আমার বান্ধবী শ্বশুর বাড়িতে 1 সপ্তাহ থাকার পর আবারও বাবার বাড়ি ফেরত চলে আসে। যে ভালোবাসে না তার কাছে থেকে তো কোনো লাভ নেই, তাই ও চলে আসে। আসলে এভাবে তো আমার বান্ধবী একা থাকতে শিখে গেছে। আর যারা একা থাকতে শিখে যায় তারা কষ্টকে অনেক বড় সম্পদ মনে করে, তাই কষ্ট পেলেও কখনো তারা নিজেকে শেষ করে দেয় না, আত্মহত্যা করে না। আসলে অনেক মেয়েরা আছে যারা অল্পতে অনেক কষ্ট পায়, আত্মহত্যা করে ফেলে এবং নিজেকে শেষ করে দেয়।